এবার ইসরায়েলি সেনাকে ধরে নিয়ে গেল ফিলিস্তিনি যোদ্ধারা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনের আরো একটি গ্রাম দখলে নিল রাশিয়া। এবার পাল্টি হামলায় ইউক্রেন ও রাশিয়ায় নিহত অন্তত 7 জন। এদিকে ইসরায়েলের সঙ্গে নতুন কোন আলোচনা নয়, ঘোষণা হামাসের। আরো জানিয়ে দিব, এবার ইসরায়েলকে আচমকা ধাক্কা মিশরের। এদিকে আইসিজের রায়ের পর গাজায় হামলার তীব্রতা বাড়ালো ইসরায়েল। এবার আর্মেনিয়া সীমান্তের আরো 4টি গ্রাম নিয়ন্ত্রণে নিল আজারবাইজান। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে জুন মাসে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলি সেনাকে ধরে নিয়ে গেল ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি টানেলে ইসরায়েলের ইহুদিবাদী সেনাদের জন্য একটি ফাঁদ পেতেছিল, আর সেই ফাঁদে পা দিয়েছিল ইসরায়েলি সেনারা। এতে অজানা সংখ্যক দখলদার সেনা হতাহত এবং ধরা পড়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এ তথ্য জানিয়েছেন। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে এই ঘটনা ঘটানো হয় বলে দাবি করেছেন তিনি। তবে হামাসের দাবি অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র ওসামা হামদান বলেছেন, ইসরায়েলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে আর কোনো আলোচনা হবে না। এই ধরনের আলোচনা বরং ইসরায়েলকে গাজায় আরো বেশি হামলার সুযোগ করে দেয়। গত বছর 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় 36,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 80,420 জন। দক্ষিণ রাফায় ইসরায়েলকে হামলা না চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতও ইসরায়েলি বাহিনীকে সেখানে হামলা না চালাতে নিষেধ করেছে। কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক আদালতের সে আদেশকে পাত্তাই দিচ্ছে না। নাম না প্রকাশের শর্তে ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশ কোনো জেনারেলের আদেশ নয় যে আমরা মানতে বাধ্য। এদিকে ইউক্রেনের আরো একটি গ্রাম দখলে নিল রাশিয়া। ইউক্রেনের পূর্ব অঞ্চলে যুদ্ধস্থলের আরো একটি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের দনেতস্ক অঞ্চলের আর্খেনেগেলস্ক নামের একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। তবে কবে নিয়ন্ত্রণে নিয়েছে সেটা জানায়নি। গ্রামটি ইউক্রেনের পূর্বাঞ্চলে ওসেরেতিন নামের শহরের কাছে। চলতি মাসের শুরুর দিকে রাশিয়া দাবি করেছিল তারা এই শহর দখলে নিয়েছে। এদিকে ইউক্রেনের পুলিশ জানিয়েছে, রাশিয়ার হামলায় দনেতস্কে নতুন করে আরো 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিন ইউক্রেন জুড়ে 1,800-র বেশি হামলা চালায় রাশিয়া। 10 মে থেকে ইউক্রেনের উত্তর পূর্বের খার্কিভ অঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেন বলছে, পূর্ব অঞ্চলে দনেতস্কের যুদ্ধস্থল থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য এই হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী শুক্রবার বলেছিল, খার্কিভে রুশ সেনারা আরো অগ্রসর হতে চাইলে তাদের প্রতিহত করে পাল্টা হামলা চালানো হয়। কিন্তু রাশিয়া অন্যত্র ব্যাপক হামলা শুরু করেছে। এবার পাল্টি হামলায় ইউক্রেন ও রাশিয়ায় নিহত অন্তত 7 জন। পাল্টি হামলায় ইউক্রেনের খার্কিভ এবং রাশিয়ার বেলগরোদে অন্তত 7 জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন প্রায় 150 মানুষ। খবর আল জাজিরার। স্থানীয় সময় শনিবার রুশ সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে হামলা চালায় রাশিয়া। শহরটির একটি হার্ডওয়্যার হাইপার মার্কেট রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণের পর ব্যাপক আকারে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বেশ কয়েকজন হতাহত হন। খার্কিভের মেয়র জানায়, মার্কেটটিতে হামলার সময় 200-রও বেশি মানুষ ছিলেন। এছাড়াও একই দিন খার্কিভের আবাসিক এলাকার একটি ভবনেও হামলা চালানো হয়। সেখানেও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন। ভবনটিতে পোস্ট অফিস, পার্লার এবং ক্যাফে ছিল। জরুরি কর্মীরা পরে কাছাকাছি অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার পর একে রাশিয়ার পাগলামির বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন। খার্কিভে নতুন এই হামলায় পশ্চিমা নেতাদের প্রতি আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহায়তার আহ্বান জানান তিনি। পাল্টা জবাবে রাশিয়ার বেলগরোদে হামলা চালায় ইউক্রেন। বেলগরোদ অঞ্চলের গভর্নর জানান, 2টি এলাকায় আলাদা হামলায় বেশ কয়েকজন হতাহত হন। রাশিয়া প্রায় বেলগরোদ অঞ্চল থেকে ইউক্রেনের উপর বিমান হামলা চালায়।
এদিকে ইসরায়েলের সঙ্গে নতুন কোনো আলোচনা নয় ঘোষণা হামাসের। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান একথা বলেছেন। তিনি বলেন, এখন অবিলম্বে ইসরায়েলের যা করা দরকার তা হলো গাজা থেকে তাদের পূর্ণ প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খবর ইসরায়েলি গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করলেন। শনিবার তিনি বলেন, হামাস ইতিমধ্যেই যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে, সুতরাং নতুন করে আলোচনার দরকার নেই। তিনি বলেন, আলোচনার সময় নতুন প্রস্তাব ইসরায়েল গ্রহণ করবে এমন কোনো নিশ্চয়তা নেই। এমন কোনো আন্তরিক নিশ্চয়তা না থাকলে আলোচনার অর্থ হলো আগ্রাসন অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে আরো সময় দেওয়া। চলতি মাসের প্রথম দিকে হামাস যুদ্ধবিরতির জন্য কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের দেওয়া একটি প্রস্তাব গ্রহণ করে, কিন্তু ইসরায়েল জানায় এই প্রস্তাবে তাদের দাবি মানা হয়নি। শনিবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য কর্মকর্তারা নতুন করে আলোচনা শুরু করতে চাচ্ছেন। প্যারিসের মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়। এবার ইসরায়েলকে আচমকা ধাক্কা মিশরের। আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। কোন বিশ্লেষক ভাবছেন, মিশরের এই ঘোষণা কি ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি থেকে বেরিয়ে আসার আভাস? বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েলকে কেউ থামাতে পারছে না। গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ, প্রতিবাদ, বিক্ষোভ সত্ত্বেও মিশর সীমান্ত সংলগ্ন রাফায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রাফায় প্রায় কেন্দ্রে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক সহ সাজোয়া যান। আগেই রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী, যদিও গাজায় নিরাপদ আশ্রয় বলতে কোনো স্থান নেই। রাফায় ইসরায়েল সর্বাত্মক অভিযান শুরুর সময় মিশরের এক ঘোষণা নেতানিয়াহুর ইসরায়েলের জন্য আচমকা ধাক্কা হয়ে এসেছে। আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর যে মামলা দক্ষিণ আফ্রিকা করেছে তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় 12 মে বিবৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে, আইসিজের অন্তর্বর্তী আদেশ অমান্য করছে। এ কারণে কায়রো আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এদিকে আইসিজের রায়ের পর গাজায় হামলার তীব্রতা বাড়ালো ইসরায়েল। জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে শুক্রবার এক নির্দেশ দেয় যে ফিলিস্তিনের দক্ষিণ অঞ্চলে রাফাতে অবশ্যই ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করতে হবে। জাতিসংঘের এই শীর্ষ আদালত তাদের রায়ে আরো বলে, মিশরের সঙ্গে গাজার সীমান্তে যে রাফা ক্রসিং রয়েছে সেটাও প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দিতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয় আইসিজে। তবে আইসিজের রায়ের কয়েক মিনিটের মধ্যেই রাফায় এক শরণার্থী শিবিরে সিরিজ হামলা চালায় ইসরায়েল। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, আইসিজের রায়ের পর গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ওয়াফা নিউজ এজেন্সি আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় পৃথক 2 হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে 17 জনের বেশি। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, গত 7 অক্টোবরের হামলার পর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার জন্য রাফায় অভিযান চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আর্মেনিয়া সীমান্তের 4টি গ্রাম নিয়ন্ত্রণে নিল আজারবাইজান। আর্মেনিয়া সীমান্তের 4টি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে আজারবাইজান। একটি সীমান্ত চুক্তির অধীনে গ্রামগুলো নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সীমান্তবর্তী গাজাক জেলার 4টি গ্রাম নিয়ন্ত্রণে নেওয়া হয়। আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভ এ তথ্য নিশ্চিত করেছেন। মুস্তাফায়েভ বলেছেন, সীমান্ত চুক্তির অধীনে আজারবাইজানকে ফেরত দেওয়া এই অঞ্চলের আয়তন ছিল 6.5 বর্গ কিলোমিটার। এপ্রিলে জনবসতিহীন গ্রামগুলোকে আজারবাইজানের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল আর্মেনিয়া। 3 দশকেরও বেশি সময় ধরে সংঘর্ষে লিপ্ত আজারবাইজান ও আর্মেনিয়া। এই চুক্তিটি দেশ দুটির মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি মাইল ফলক ছিল। এদিকে 4টি গ্রাম হস্তান্তর করার সিদ্ধান্তের বিরুদ্ধে আর্মেনিয়ায় বিক্ষোভে নেমেছেন প্রতিবাদকারীরা। বিশ্বাসঘাতকতার জন্য দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্যাশিনিয়ান একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় আর্মেনিয়ারা যে স্বদেশের স্বপ্ন দেখেছেন সে কথা তুলে ধরেন। এ সময় কিভাবে জাতীয় সীমানা নির্ধারণ করা সেই প্রতিক্রিয়ারই একটি অংশ ছিল তা বর্ণনা করেন। এদিকে জুন মাসে 3য় বিশ্বযুদ্ধ শুরু দাবি রিপোর্টে।
বিশ্বের মানুষ দুটি বিশ্বযুদ্ধ দেখেছে, এর ভয়াবহতা যে কতটা গুরুতর তার ফল এখনো ভোগ করছে মানুষ। এখন গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, এর ফল ভোগ করতে হচ্ছে পুরো বিশ্বকে। এসব যুদ্ধ বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, এমনই ভবিষ্যৎবাণী করেছেন ভারতের এক জ্যোতিষী। তার মতে আগামী মাসে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। ভবিষ্যৎবাণী করা ভারতীয় জ্যোতিষীর নাম কুশল কুমার। সম্প্রতি লিঙ্কডইনে এ বিষয়ে এক পোস্টে কুশল জানিয়েছেন, 2024 সালে গোটা বিশ্বে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। কোরিয়া, চীন, তাইওয়ান, মধ্যপ্রাচ্য, ইউক্রেন, রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করবে। কিছু কিছু দেশে এমন পরিস্থিতি তৈরি হবে সেখানে শাসন ক্ষমতায় থাকা দলগুলোকে তাদের ক্ষমতা ধরে রাখতে রীতিমতো বেগ পেতে হবে। তার মতে আগামী 18 জুন মঙ্গলবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। ওই দিন গ্রহ নক্ষত্রের অবস্থান এমন একটা জায়গায় থাকবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। 10 জুন থেকে 29 জুনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধতে পারে। ইতোমধ্যে এই ভারতীয় জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। সূত্র ওয়ান ইন্ডিয়ার।